হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার 2 নম্বর যে স্কুলটা রয়েছে, দিনহাটা গার্লস হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি প্রথম পরীক্ষার প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এ ম্যাজিক টয় সোয়ার্ড, একটা জাদুই খেলনা তলোয়ার। দিস ইজ এ ইউনিক ওয়ান, এটি হলো একটি অন্যতম জিনিস। ইট নেদার ব্যান্ডস, এটি কখনো বাঁকে না, ব্রেকস ভাঙা যায় না, নর কাটস দ্য ফিঙ্গার্স, এমনকি আঙুলও কাটা যায় না। রিপ্লাইড দ্য শপম্যান, দোকানদার উত্তর দিলেন। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট, আমি এগুলোর দাম জানার চেষ্টা করছিলাম। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, কিন্তু দোকানদার আমার দিকে মনোযোগ দিচ্ছিলেন না। হি হ্যাড গট গিফট নাও, সে এখন গিফটকে পেয়ে গেছে। আই স উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আই স আমি দেখলাম, উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট এক ধরনের সন্দেহ নিয়ে, দ্যাট যে গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন, দ্যাট যে গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার, গিফট যেরকমভাবে ওই লোকটার আঙুল ধরে রয়েছে, অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন, সে সাধারণত আমার আঙুলগুলো এরকমভাবেই ধরে থাকে। দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেনস দ্যাট রান উইদাউট স্টিম, দ্য শপম্যান দোকানদার, শোড দেখিয়েছিল, গিফটকে ম্যাজিক ট্রেনস একটা জাদুই রেলগাড়ি, দ্যাট যেটা রান উইদাউট স্টিম যেটা কি বাষ্প ছাড়াই চলে, ক্লকওয়ার্ক ঘড়ির কলকবজা, এবং এ বক্স অফ সোলজার্স সৈনিকের একটা বাক্স, দ্যাট যেটা অল কেম এলাইভ জীবন্ত হয়ে ওঠে, তারা সকলেই জীবন্ত হয়ে ওঠে, হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড যখন একটা জাদুই শব্দ বলা হয় তখনই সৈনিকরা কি হয়, জীবন্ত হয়ে ওঠে। ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, আপনি এমনটা আগে কখনো দেখেননি। সেড দ্য শপম্যান বললেন। ইউ উইল টেক দ্যাট বক্স, আপনি কি এই বাক্সটা নেবেন। উই উইল টেক দ্যাট বক্স, আমরা এই বাক্সটা নেব। আই সেড, আমি বললাম। এখানে আই বলতে লেখককে বোঝানো হয়েছে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট, নিচে যে চার্টটা দেওয়া আছে, এই চার্টটা উপরে যে টেক্সট দেওয়া আছে এই টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। প্রথমে দেওয়া আছে দেখো, স্পিচেস মানে হচ্ছে বক্তব্য, আর স্পিকার্স মানে বক্তা। এখানে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো কে বলেছে সেগুলো এখানে লিখতে হবে তোমাদেরকে। তাহলে প্রথমে আছে দেখো, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, আপনি এমনটা আগে কখনো দেখেননি। এই যে কথাটা এটা কে বলেছে, এটা বলেছে দেখো এখানে পেয়ে যাবে, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান সেড দ্য শপম্যান। কে বলেছিলেন, দোকানদার বলেছিলেন। তাহলে এখানে স্পিকার্সের জায়গায় লিখবে দ্য শপম্যান। দুইটা দেখো, উই উইল টেক দ্যাট বক্স, আমরা এই বাক্সটা নেব। এই কথাটা কে বলেছিলেন, এটা বলেছিলেন দ্য নেরেটর। এখানে পেয়ে যাবে দেখো, উই উইল টেক দ্যাট বক্স, আমরা এই বাক্সটা নেব। আই সেড, এখানে আই বলতে আমি আগেই বলেছিলাম আই বলতে এখানে লেখককে বোঝানো হয়েছে। তাহলে স্পিকার্সের জায়গায় লিখবে দ্য ন্যারেটর। ওকে, এরপর দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একের দাগেটা দেখো কি রয়েছে, দ্য সোলজার্স বিকেম অ্যাক্টিভ উইথ এ, সৈনিকরা সক্রিয় হয়ে উঠত কিসের সাথে, ম্যাজিক শর্ট জাদুই তরবারির সাথে, ম্যাজিক ওয়ার্ড একটা জাদুই শব্দের সাথে, নাকি ম্যাজিক সং একটা জাদুই গানের সঙ্গে।
তাহলে আমরা নিশ্চয়ই পড়ার সময় এটা দেখেছিলাম যে একটা ম্যাজিক ওয়ার্ড এটা শোনার সাথে সাথে কি হতো, সৈনিকরা জীবন্ত হয়ে উঠতো, তাই না? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অপশান বি, ম্যাজিক ওয়ার্ড। দুয়েটা দেখো, দ্য ম্যাজিক ট্রেন মুভড উইদাউট, জাদুই যে রেলগাড়িটা ছিল সেটা চলাচল করতো উইদাউট, সে কী ছাড়া চলাচল করতো? স্টিম, বাষ্প ছাড়া, ক্লক ওয়ার্ক, ঘড়ির কলকবজা ছাড়া, নাকি দ্য হেল্প অফ এনিথিং, কোনো কিছু সাহায্য ছাড়া। কীরকমভাবে এটা হবে? সঠিক উত্তর কী হবে? অপশান এ, স্টিম। দ্য ম্যাজিক ট্রেন মুভড উইদাউট স্টিম, কোনো বাষ্প ছাড়াই ম্যাজিক যে ট্রেনটা ছিল সেটা চলাচল করতো। ওকে, এরপর সেটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এক একটা কী রয়েছে? দ্য ন্যারেটর হ্যাড এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট বিকজ, কথকের মনে এরকম অবিশ্বাসের একটা অনুভূতি হওয়ার কারণ কি? বিকজ। এরপর দেখো উত্তরটা, গিপ ওয়াজ হোল্ডিং দ্য শপম্যানস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড হিম, গিফ যেরকমভাবে দোকানদারের আঙুল ধরেছিল সেরকমভাবেই সাধারণত লেখকের, এখানে হিম বলতে লেখককে বোঝানো হয়েছে, লেখকের আঙুল ধরে থাকতো, এই জন্যই লেখকের মনে একটা অবিশ্বাসের অনুভূতি হয়েছে। বোঝা গেল? এরপর দুয়েটা দেখো, দ্য ট্রিক্স হুইচ দ্য শপম্যান শোড গিভ ওয়ার, দোকানদার গিফকে যে যে কৌশলগুলো দেখিয়েছিল তা হলো, এটা এখান থেকে লিখবে, এ ম্যাজিক টয় সোয়ার্ড, ম্যাজিক ট্রেন অ্যান্ড এ বক্স অফ সোলজার্স। কি এর মানে কি? এ ম্যাজিক টয় সোয়ার্ড একটা জাদুই খেলনা তরোয়ার, ম্যাজিক ট্রেন একটা জাদুই রেলগাড়ি, অ্যান্ড এ বক্স অফ সোলজার্স এবং কি সৈনিকদের একটা বাক্স, এগুলো দেখিয়েছিল, তাই না? এরপর ডিএটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একে দেখার প্রশ্নটা দেখো, হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট দ্য সফ দ্যাট নেভার ওয়াজ, দ্য সফ দ্যাট নেভার ওয়াজ এই পাঠ্যটির লেখককে। তাহলে এই প্রশ্নটার উত্তরটা দেখো, দ্য রাইটার অফ দ্য টেক্সট দ্য সফ দ্যাট নেভার ওয়াজ ইজ হারবার্ট জর্জ ওয়েলস। দ্য সফ দ্যাট নেভার ওয়াজ এই পাঠ্যটির লেখক হলেন হারবার্ট জর্জ ওয়েলস। এরপরের প্রশ্ন দেখো, হোয়ার হ্যাজ দ্য সফ দ্যাট নেভার ওয়াজ বিন টেকেন ফ্রম, দ্য সফ দ্যাট নেভার ওয়াজ এই পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে এটার উত্তরটা হবে, দ্য সফ দ্যাট নেভার ওয়াজ হ্যাজ টেকেন ফ্রম হারবার্ট জর্জ ওয়েলস ফেমাস স্টোরি দ্য ম্যাজিক সফ। দ্য সফ দ্যাট নেভার ওয়াজ এই পাঠ্যটি নেওয়া হয়েছে হারবার্ট জর্জ ওয়েলসের বিখ্যাত গল্প দ্য ম্যাজিক সফ থেকে। ওকে, এর পরের প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন লেখক জাদুই যে জিনিসগুলো ছিল সেগুলোর দাম জানতে ব্যর্থ হয়েছিলেন? তাহলে উত্তরটা দেখো, দ্য ন্যারেটর ফেলড টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, লেখক জাদুই যে জিনিসগুলো ছিল সেগুলোর দাম জানতে ব্যর্থ হয়েছিলেন, বিকজ কারণ দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু হিম, কারণ কি দোকানদার তার দিকে মনোযোগ দিচ্ছিলেন না। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। গ্লোবাল ওয়ার্মিং ইজ কজড হোয়েন কার্বন ডাইঅক্সাইড গেটস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, ইজ কজড এর কারণ হলো হোয়েন কার্বন ডাইঅক্সাইড গেটস ইনটু দ্য অ্যাটমসফিয়ার, যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড অ্যাক্টস লাইক ওয়ালস অ্যান্ড সিলিং অফ দ্য গ্রিন হাউস। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের দেওয়াল এবং ছাদের মতো কাজ করে। ইট লেটস দ্য সানলাইট ইন টু ওয়ার্ম থিংস আপ, এটি সূর্যের আলোকে উষ্ণ করে। বাট ইট ডাজ নট লেট দ্য হিট এসকেপ, কিন্তু এটি তাপকে বাইরে আসতে দেয় না। সায়েন্টিস্টস সে দ্যাট, বিজ্ঞানীরা বলেছেন যে দ্য সেম থিং ইজ হ্যাপেনিং উইথ আওয়ার প্ল্যানেট,
এরকম একই ঘটনা ঘটে আমাদের গ্রহের সঙ্গে, হুইচ ইজ বিকামিং ওয়ার্মার ডে বাই ডে, যেটা দিনের পর দিন উষ্ণতর হচ্ছে। As many as 1 million species of plants and animals are in danger of becoming extinct if global warming continues. As many as এরকমভাবে 1 million species 10 লক্ষ প্রজাতি of plants and animals উদ্ভিদ এবং প্রাণী আর ইন ডেঞ্জার অফ বিকামিং এক্সটিংক্ট মানে হচ্ছে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে ইফ গ্লোবাল ওয়ার্মিং কন্টিনিউস, যদি এরকম বিশ্ব উষ্ণায়ন চলতে থাকে। অ্যাকর্ডিং টু রিসেন্ট স্টাডি, সাম্প্রতিক গবেষণা অনুসারে দ্য ওয়ার্মিং অফ দ্য আর্থ, পৃথিবীর উষ্ণতার ফলে কুড ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যেতে পারে অ্যাজ মেনি অ্যাজ 37%, 37% অফ দ্য ওয়ার্ল্ডস লিভিং স্পিসিস, পৃথিবীর জীবন্ত প্রজাতির বাই দ্য ইয়ার 2050, মানে 2050 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতার কারণে 37% জীবন্ত প্রজাতি ধ্বংস হয়ে যেতে পারে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে, আর যে স্টেটমেন্টটা ভুল হবে তার পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো, এন্টারিং দ্য অ্যাটমসফিয়ার কার্বন ডাইঅক্সাইড কজড গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণ হলো কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে প্রবেশ করে। তাহলে এই স্টেটমেন্টটা সম্পূর্ণ সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে টি। দুইটা দেখো, ইফ গ্লোবাল ওয়ার্মিং কন্টিনিউজ দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স উড বি ডিস্ট্রয়েড। যদি এরকম বিশ্ব উষ্ণায়ন চলতে থাকে তাহলে আমাদের যে বাস্তুতন্ত্রের ভারসাম্য সেটা নষ্ট হয়ে যেতে পারে। এটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে টি। ওকে, এরপর দেখো বিএডটা কি বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হাউ ডাজ গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্ম দ্য আর্থ। বিশ্ব উষ্ণায়ন কিভাবে পৃথিবীকে উষ্ণ করে। তাহলে এই প্রশ্নটির উত্তরটা দেখো। Global warming is caused when carbon dioxide gets into the atmosphere. বিশ্ব উষ্ণায়নের কারণ হলো যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে প্রবেশ করে। কার্বন ডাইঅক্সাইড অ্যাক্টস লাইক ওয়ালস অ্যান্ড সিলিং অফ দ্য গ্রিন হাউস। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউসের দেওয়াল এবং ছাদের মতো কাজ করে। ইট লেটস দ্য সানলাইট ইন টু ওয়ার্ম থিংস আপ। এটি সূর্যের আলোকে উষ্ণ করে। বাট ইট ডাজ নট লেট দ্য হিট এসকেপ। কিন্তু এটি তাপকে বাইরে আসতে দেয় না। বোঝা গেল। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্য থেকে ভার্বের সঠিক ফর্মগুলো শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, ড্যাশ দে বিজি ইয়েস্টারডে। এখানে বি ভার্ব বসাতে হবে। প্রথমে সেন্টেন্সটাকে খেয়াল করো। এখানে ইয়েস্টারডে বলেছে, অর্থাৎ গতকালের কথা বলা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা কি টেন্স, পাস্ট টেন্স, তাই না? আর এখানে পাস্ট টেন্স বোঝালে এখানে হবে ওয়্যার। আরেকটা কথা তোমরা মনে রাখবে, যদি এখানে আই, হি, সি, ইট থাকে তাহলে ওয়াজ হবে, আর যদি ইউ, উই, দে থাকে তাহলে ওয়্যার হবে। ওকে, এরপর দুইটা দেখো, জেনারেলি সি ড্যাশ আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে ভার্ব কি আছে, গেট। এই সেন্টেন্সটা খেয়াল করো, জেনারেলি ব্যবহার করা হয়েছে, যা কি বোঝাচ্ছে, একটা হ্যাবিচুয়াল অ্যাকশন অর্থাৎ অভ্যাস বোঝাচ্ছে। আর সি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়ে শূন্যস্থানে বসে। ওকে, তাহলে এখানে গেট ভার্ব ছিল, তাহলে এটা হবে গেটস, এস যোগ হবে। বোঝা গেল। তিনটা দেখো, টু বি নিট অ্যান্ড ক্লিন ড্যাশ এ গুড হ্যাবিট। এখানে বি ভার্ব বসাতে হবে। শূন্যস্থানে কি হবে, ইজ এ গুড হ্যাবিট। এখানে ইজ কেন হয়েছে বলো তো। এখানে দেখো, টু বি নিট অ্যান্ড ক্লিন এই কথাটাতে বোঝাচ্ছে যে পুরো একটি ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ এটি বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করছে। ঠিক আছে, টু বি নিট অ্যান্ড ক্লিন এই যে কথাটা রয়েছে এটা বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করছে। এই ধরনের সাবজেক্ট
বা ইনফিনিটিভ বোঝালে সাধারণত সিঙ্গুলার হয়, বি ভার্বের সিঙ্গুলার হয়। ওকে, তাহলে এখানে কি হবে? ইজ। এরপর চারেরটা দেখো, হোয়ার ড্যাশ ইউ স্পেন্ড ইউর লাস্ট উইন্টার ভেকেশন দ্য মিস্ট্রেস সেড টু রান্তি। এখানে ডু ভার্ব বোঝাতে হবে। এখানে ডিড হয়েছে, কেন হয়েছে? এখানে দেখো কথাটা বলেছে লাস্ট উইন্টার ভেকেশন, অর্থাৎ পাস্ট টেন্সে বোঝাচ্ছে। সেক্ষেত্রে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্স যদি বোঝায় তাহলে ডু ভার্বের পাস্ট ফর্ম বসবে এখানে, অর্থাৎ ডিড। তাহলে উত্তরটা কি হবে? হোয়ার ডিড ইউ স্পেন্ড ইউর লাস্ট উইন্টার ভেকেশন দ্য মিস্ট্রেস সেড টু রান্তি। বোঝা গেল? এরপর দেখো বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড। হাউ উইল ইউ ওভারকাম ইউর ট্রাভেল। এটাকে কি করতে বলেছে? আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য সেন্টেন্স। এই বাক্যটির মধ্যে যে শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা নিচে দাগ দিতে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন নাউন যা দেখা বা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। এখানে ট্রাভেল মানে হচ্ছে সমস্যা বা দুশ্চিন্তা, এটি দেখা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। তাহলে এই ট্রাভেল এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এরপর দুয়েটা দেখো, রাইট ডাউন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড প্রাউড। প্রাউডের অ্যাবস্ট্রাক্ট নাউন লিখতে হবে। তাহলে এটা কি হবে? প্রাউড থেকে প্রাইড। এরপর তিনেটা দেখো, দ্য ড্যাশ অফ বয়েজ ওয়েন্ট সাইলেন্ট ওয়েন দ্য টিচার এন্টার্ড। এটা কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বসাতে হবে। তাহলে কালেকটিভ নাউন কাকে বলবো? কালেকটিভ নাউন হলো এমন নাউন যা একটি দল বা গোষ্ঠীকে বোঝায়। এখানে দেখো বয়েজ অর্থাৎ অনেকগুলো ছেলে যেখানে থাকে সেটাকে কি বলবো? ক্লাস, তাই না? ক্লাসে অনেক ছেলে থাকে, তাহলে এটা হবে দ্য ক্লাস অফ বয়েজ ওয়েন্ট সাইলেন্ট ওয়েন দ্য টিচার এন্টার্ড। ক্লাসের সকল ছাত্ররা চুপ হয়ে গেল অর্থাৎ নিস্তব্ধ হয়ে গেল যখন শিক্ষক মহাশয় ভিতরে প্রবেশ করলো। ওকে, এরপর চারটা দেখো, ঋতুস ফাদার ইজ ড্যাশ এক্স এমএলএ। এটা করতে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রপার আর্টিকেল। প্রপার আর্টিকেল বোঝাতে হবে। এখানে দেখো শূন্যস্থানের পরের যে ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আছে সেটা আছে ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে অ্যান হয় আর কনসোনেন্ট থাকলে এ হয়। তাহলে এটা যেহেতু ভাওয়েল তাহলে এখানে কি হবে? অ্যান হবে। সিম্পল জিনিস, তাই না? এরপর পাঁচটা দেখো, ওয়েল ফ্লোটস অন ওয়াটার। তেল জলে ভাসে। এটা কি করতে হবে? ফাইন্ড আউট অ্যান্ড রিরাইট দ্য নাউন্স হুইচ ক্যান নট বি কাউন্টেড। এখানে যে নাউনগুলো গোনা যায় না সেগুলো তোমাদেরকে লিখতে হবে। যে নাউনগুলোকে গোনা যায় সেগুলোকে বলবো কাউন্টেড, আর যেগুলো গোনা যায় না সেগুলোকে বলবো আনকাউন্টেড। ওকে, এখানে দেখো অয়েল, অয়েল মানে হচ্ছে তেল, আর ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে জল। এই দুটোকেই কিন্তু গোনা যায় না, তাহলে এই দুটো হবে আনকাউন্টেবল নাউন। এরপর পাঁচটা দেখো, মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড এক্সট্রিনিক্ট। এক্সট্রিনিক্ট মানে হচ্ছে বিলুপ্ত। তাহলে এই শব্দটি দিয়ে একটি বাক্য রচনা দেখো, দ্য ডোডো বার্ড ইজ অ্যান এক্সট্রিনিক্ট স্পিসিস। এর মানে কি? ডোডো পাখি একটি বিলুপ্ত প্রজাতি। বোঝা গেল? এরপর ছয়ের দাগে কি বলেছে? ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 2 হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং। নিচের যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটির অপোজিট মিনিং যেটা হবে সেটা এই টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে দেখো কমন, কমন মানে হচ্ছে একরকম বা অপরিবর্তিত, যাই বলো না কেন। তাহলে কমনের অপোজিট মিনিং ওয়ার্ড কি হবে? সেম। সেম মানে হচ্ছে একই বা অভিন্ন। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে একটা গল্প লিখতে হবে এবং গল্পটির একটা সুইটেবল শিরোনাম দিতে হবে। তাহলে দেখো রাইটিংটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।